পছন্দের জামা কাপড় ঢাকা কিংবা কলকাতার দামে কিনতে আজই আসুন গো অ্যান্ড গিফট ওয়্যারহাউস। ভালোবাসার আদান প্রদানে সুন্দর হোক বিশ্ব। TVN24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা বাসায় বসে সরাসরি দেখছেন, যারা ফেসবুক লাইভে দেখছেন, যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়া ইউটিউবে দেখবেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সপ্তাহব্যাপী বিক্ষোভ বাংলাদেশে যে চলছে তার ফলশ্রুতিতে সুপ্রিম কোর্ট তাদের বিতর্কিত কোটা সিস্টেমের পরিবর্তন করে রায় দিয়েছে, যার মাধ্যমে কমে আসলো ব্যাপকভাবে। তারা এটি কমিয়েছেন, সিগনিফিকেন্টলি কমিয়েছেন, যেটি সরকারি চাকরির কোটা যেটি নির্ধারণ করেছিলেন বর্তমান সরকার মুক্তিযোদ্ধা এবং তাদের ফ্যামিলি মেম্বার্সদের জন্য। তথাপি এই রুলিং হওয়া সত্ত্বেও দেখে শুনে অবস্থা দৃষ্টিতে এবং যতদূর আমরা জানতে পেরেছি মনে হচ্ছে না যে বিক্ষোভ থেমেছে অথবা শেষ হয়ে গেছে। যে বিক্ষোভটি শুরু হয়েছিল ইনিশিয়ালি এই কোটা সিস্টেমের বিরুদ্ধে, কিন্তু এটি এখন বাড়ছে, যার পরিধি বেশ বাড়ছে। বিক্ষোভটি শুরু হওয়ার অনেকগুলি কারণের অন্যতম কয়েকটি কারণ হতে পারে ক্রমাগতভাবে খাদ্যদ্রব্যের মূল্য বেড়ে যাওয়া, রাইজিং ইনফ্লেশন যেটিকে আমরা বলে থাকি, এবং ইনফ্লেশন সর্বত্র বেড়ে যাওয়া। এখন পর্যন্ত ডজন খানেক স্টুডেন্ট লিডার নেতৃত্বে যারা অ্যাক্টিভিস্ট আছেন, অপোজিশন বিরোধী দল আছেন, তারা গ্রেপ্তার হয়েছেন। সৈন্যবাহিনী, সামরিক বাহিনী অন দ্য স্ট্রিট, সারা দেশব্যাপী চলছে কারফিউ, কমিউনিকেশন কমপ্লিটলি ব্ল্যাকড আউট, কোনো কমিউনিকেশন নেই। এবং এখন আমরা শুনছি যে অনেকেই বলছেন যে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চান অথবা অ্যাকাউন্টেবিলিটি, তার এই যে বিক্ষোভ মিছিল হচ্ছে, এখানে হতাহত যেটি হয়েছে তার দায় দায়িত্ব তার উপর। সো এর অর্থ কি? হোয়াট ডাজ ইট মিন শেখ হাসিনা গভর্নমেন্টের জন্য? এই কোটা সিস্টেম যে রিফর্ম হলো এটি কি যথেষ্ট কিনা পরিস্থিতি শান্ত করতে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে? আপনারা অনেকে জানেন 7 মাস আগে বর্তমান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা জয়ী হয়েছিলেন 5মবারের মতো ইলেকশনে। অনেক সমালোচক আছেন যারা এটিকে বলে থাকেন ইটস আ শ্যাম, অর্থাৎ এটি একটি সাজানো নাটক ছিল, ইলেকশন ছিল না, যথাযথ ইলেকশন ছিল না। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে বিরোধী পক্ষ এটি বয়কট করেছিল। তাদের অভিযোগ কারাপশন এবং তাদেরকে মাঠে দাঁড়াতে না দেওয়া। এখন পর্যন্ত 20,000 বিরোধী পক্ষ অ্যাক্টিভিস্ট যারা আছেন তারা গ্রেফতার হয়েছেন বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে। কিন্তু এবার সরকার বলছেন যে তারা ছাত্রদের সাথে আলোচনায় বসতে রাজি। সরকারের সমর্থক যারা আছেন তারা সবসময় বলে থাকেন যে শেখ হাসিনা গভর্নমেন্ট এবং তার নেতৃত্বের কারণে যে অর্থনৈতিক ট্রান্সফরমেশন হয়েছে বাংলাদেশে, যার মাধ্যমে মিলিয়ন মিলিয়ন মানুষ দারিদ্র্যসীমার উপরে বাস করছেন অথবা বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। তথাপি আমরা পরিসংখ্যান বলছে কমপক্ষে 20% বাংলাদেশি জনগণ ওয়ার্কার যারা আছেন, কাজ নেই, তারা বেকার অথবা তারা স্কুলেও যেতে পারছেন না। এর মধ্যেই হাসিনা সরকার মুখোমুখি হয়েছেন অথবা ফেস করছেন নতুন একটি পুশব্যাক, বিক্ষোভ, যেটি নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের তরুণ জেনারেশন। এই প্রসঙ্গটি আলাপ করব আমরা বিস্তারিতভাবে। এর মধ্যে আজকের ব্রেকিং যে নিউজ হচ্ছে সেটি হচ্ছে প্রেসিডেন্ট বাইডেন, উনি প্রেসিডেন্ট পদপ্রার্থীতে যে রান করছিলেন 2024 ইলেকশনের জন্য, সেখান থেকে তার নাম প্রত্যাহার করে নিয়েছেন এবং উনি এন্ডোর্স করেছেন কামালা হ্যারিস, ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে। প্রেসিডেন্ট জো বাইডেন এই পুনরায় যে ইলেকশনটা করতে যাচ্ছিলেন তার একটি বড় স্লোগান ছিল সেভ ডেমোক্রেসি,
কিন্তু দিন শেষে একটি বাস্তবতায় এসে দাঁড়িয়েছেন তিনি। ইটস আ শ্যাটার রিয়েলাইজেশন যে উনি যদি ডেমোক্রেসি বাঁচাতে চান, আমেরিকাকে ঠিক রাস্তায় রাখতে হয়, তাহলে তার সরে যাওয়া ছাড়া আর অন্য কোনো পথ নেই। গত শুক্রবার আপনারা যারা নিয়মিত TVN24 দেখে থাকেন, গত শুক্রবার আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আমি বলেছিলাম যে আপনারা শনিবার অথবা রবিবারের মধ্যে শুনতে পারবেন যে বাইডেন সরে দাঁড়াচ্ছেন। ইয়েস, আই ওয়াজ সো কনফিডেন্ট। আমি সত্যিই জানতাম এটি হতে যাচ্ছে। 100%? নো, 99%। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজ, এবং আলোচনা করার জন্য আমার সাথে আছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহ। স্বাগত জানাচ্ছি আপনাকে, এবং আমাদের সাথে আরও আছেন হাসান ফেরদৌস। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। আশা করি আপনারা শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। ওকে, সৈয়দ মাহমুদুল্লাহ, আমি আপনার কাছ থেকে শুরু করব। এই যে আমরা আমেরিকার প্রসঙ্গ থেকে শুরু করব, বাইডেন হ্যারিস প্রসঙ্গ থেকেই। এই যে বাইডেন সরে দাঁড়ালেন এবং হ্যারিসকে মনোনয়ন দিলেন, এবং এটি অনেকে বলছেন ইটস এ হিস্টোরিক নমিনেশন। আপনি কি মনে করেন? অনেক ধন্যবাদ আপনাকে। বাইডেনকে সরে দাঁড়াতে হয়েছে কারণ তাকে বার্ধক্য জর্জর করে দিয়েছে। তিনি ভুলো মনা হয়ে গেছেন, কথা আমতা আমতা করে বলেন, হাঁটা চলা করতে কষ্ট হয়, মানে কথা খেই হারিয়ে ফেলেন। 27 জুন ফর্মার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে রিপাবলিকান দলের থেকে তিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী তখন ছিলেন। এতে কয়েকদিন আগে তাকে সেই দল আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদপ্রার্থী করে দিয়েছে। যাই হোক, তার সাথে প্রথম বিতর্কে তার অবস্থা একেবারে খুব নাজুক ছিল। তাতে করে দেশব্যাপী একটা নেগেটিভ ইমপ্রেশন আগে থেকে তার সম্পর্কে, তার বয়স বেশি হয়ে গেছে। ওই দিনের পারফরমেন্সের কারণে তার একেবারে এমন নব্জ অবস্থা, এমন করুণ অবস্থা দেখে সবাই ভেবেছে যে ইনি থাকলে মানে তাকে ভোট দেবে না, এরকম মেজরিটি লোক বলছিল। এবং ডেমোক্রেটিক পার্টির যারা লিডার, যারা কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা সেনেটারিয়াল পজিশনে অথবা বিভিন্ন রাজ্যের নির্বাচনে, গভর্নরশিপের জন্য, বিধানসভার জন্য, রাজ্য বিধানসভার জন্য যারা প্রার্থী হতে যাচ্ছেন, তারা সবাই আতঙ্কিত হয়ে গেছেন যে এবার একেবারে হেরে সর্বনাশ হয়ে যাবে। হোয়াইট হাউস হারাবে, ট্রাম্প জিতে যাবেন, সেনেটে হেরে যাবে, হাউসে হেরে যাবে। ফলে একটা ভরাডুবির আশঙ্কা দেখা দিয়েছে। তার প্রচণ্ডভাবে তারপর যে একের পর এক পর্দার অন্তরালে অনেকে বেশি জোরে বলছেন, এমনকি প্রকাশ্যে একের পর এক কংগ্রেসম্যান, কয়েকজন সেনেটর, দু চারজন গভর্নর, দলের প্রাক্তন স্পিকার হাউসের ন্যান্সি পেলোসি, এই ধরনের আরো অনেকে তার উপরে চাপ দিচ্ছিলেন, তাকে অনুরোধ করছিলেন আপনি সরে দাঁড়ান। শেষ পর্যন্ত তিনি মানে মনে হচ্ছে তিনি রাজি ছিলেন না। 2 দিন আগেও তার পক্ষ থেকে বলা হচ্ছিল তাকে যে এই ধরনের চাপ দেওয়া হচ্ছে, তিনি তাতে প্রচন্ড ক্ষুব্ধ। প্রাক্তন প্রেসিডেন্ট ওবামার উপরে তিনি ক্ষুব্ধ না, একবারে ক্রুদ্ধ। ফলে তারপরও তিনি অবস্থা বুঝছেন যে এমন চাপ, এবং সম্ভবত তাকে বোঝানো হয়েছে বা বুঝতে পেরেছেন শেষ পর্যন্ত যে তিনি তো আর থাকতে পারবেন না, তার হেলথের যে অবস্থা, সব মিলিয়ে তিনি হেরে তো একেবারে সর্বনাশ হয়ে যাবে। তিনি আজকে ঘোষণা করলেন, এবং ঘোষণা করে সাথে সাথে তিনি বললেন যে আমি ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী এই বছরের নভেম্বরে যে নির্বাচন, তার থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি। আর তার মানে হচ্ছে তাকে ভোট দেওয়ার জন্য প্রাইমারিতে যে প্রায় 4000 ডেলিগেট নির্বাচিত হয়েছেন, 3500-3800 আমি ফিগারটা ভুলে গেছি, তাদেরকে তিনি রিলিজ করে দিলেন। তারা তাদের বিবেক মতো এখন অন্য ক্যান্ডিডেটকে ভোট দিতে পারবে। আর সাথে সাথে তিনি যেটা করলেন সেটা হচ্ছে তার যে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, তিনি বললেন আমি তাকে মানে প্রেসিডেন্ট পদপ্রার্থী করার জন্য ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে মানে এন্ডোর্স করছি, তাকে আমি সুপারিশ করছি, এই আর কি। এই অবস্থায় দাঁড়িয়েছে এখন। ইতিমধ্যেই ডেমোক্রেটিক পার্টির অনেক সেনেটর, কয়েকজন গভর্নর, এমনকি প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার আকাঙ্ক্ষা আছে এইরকমও 2-1 তাকে সমর্থন দিয়েছেন। প্রাক্তন প্রেসিডেন্ট ক্লিন্টন, তার স্ত্রী প্রাক্তন
ফার্স্ট লেডি এবং সেক্রেটারি অফ স্টেট হিলারি ক্লিন্টন তারা সমর্থন দিয়েছেন। এবং প্রেসিডেন্টের এই প্রত্যাহার করে নেওয়াকে অনেকে ডাইরেক্টলি কামালা হ্যারিসকে এখনো সমর্থন না জানালেও বাইডেন এটা করার কারণে তাকে ভূয়সী প্রশংসা করে দলের অনেকে, মানে ডজনে ডজন লোক বিরাম ধারে তাকে অভিনন্দন জানাচ্ছে। ফলে এখন একটা বাস্তব অবস্থা দাঁড়িয়েছে যে তিনি সরে দাঁড়ানোর কারণে এখন কামালা হ্যারিস এমন হতে পারে তার পক্ষে এতটা টেম্পো হবে যে শেষ পর্যন্ত মানে আগামী মাসে শিকাগোতে ডেমোক্রেটিক পার্টি যে কনভেনশন হবে, ডেলিগেটরা তাকে প্রথম দফা ভোটেই হয়তো জয়যুক্ত করে দেবেন। একটা টেম্পো, একটা মানে স্রোত সৃষ্টি হতে পারে। আবার কয়েকজন নেতা, ফর্মার স্পিকার ন্যান্সি পেলোসি, ফর্মার প্রেসিডেন্ট ট্রাম্প, ওবামা সহ অনেকে চাচ্ছেন কোনো না কোনোভাবে এই যে করোনেশনের মতো না যে তাকে উত্তরাধিকার সূত্রে প্রেসিডেন্ট বলে দিলেন আপনারা দিবেন, এটা না। উন্নত অনেকের অভিলাষ ছিল প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার। ফলে একটা কোনো প্রক্রিয়া তৈরি করা, যে প্রক্রিয়ার মাধ্যমে একটা গণতান্ত্রিকভাবে দেখা যাবে যে অন্যরা মানে হয়তো মিনি ডিবেট হোক, অন্য কিছু হোক করে তাকে নমিনেট করা, অথবা তিনি না হলে অন্য কেউ যদি আরো বেশি ভোট পান, এই একটা প্রক্রিয়ার জন্য কেউ কেউ সুপারিশ করছেন। তো অ্যাট দি এন্ড অফ দি যে যদি কামালা হ্যারিস শেষ পর্যন্ত হন, এটা বিভিন্ন দিক থেকে রেকর্ড হবে। তিনি প্রথম এই দেশের ইতিহাসে কোনো মেজর পার্টির আনুষ্ঠানিকভাবে মানে হিলারি ক্লিন্টনের পরে দ্বিতীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী হবেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তিনি অশ্বেতাঙ্গ প্রথম প্রেসিডেন্ট পদপ্রার্থী হবেন। এর আগে অশ্বেতাঙ্গ প্রথম ভাইস প্রেসিডেন্ট তিনি হয়েছেন। এবং অশ্বেতাঙ্গদের ক্ষেত্রে আবার তিনি একদিকে তার হেরিটেজ ব্ল্যাক, তার বাবা জামাইকান, ওয়েস্ট ইন্ডিজের জামাইকা যে দেশ সেই দেশীয়, তিনি একটা ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর। আবার তার মা তিনি মানে দক্ষিণ ভারত থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন উচ্চশিক্ষার জন্য, সম্ভবত তিনিও পিএইচডি করেছিলেন এইরকম। তো ফলে তার একদিকে ভারতীয় ব্লাড আছে মায়ের দিক থেকে, আর বাবার দিক থেকে আফ্রিকান ব্লাড আছে, জামাইকা হয়। তো ফলে তাকে আফ্রিকান আমেরিকান হিসাবেই ধরা হয়, বা অশ্বেতাঙ্গ হিসাবে তো তিনি। ফলে এইটাও একটা রেকর্ড হবে আমেরিকার ইতিহাসে প্রথম। তিনি যদি প্রেসিডেন্ট পদপ্রার্থী হলে এটা ইটসেলফ ইজ রেকর্ড। আর তার ক্ষেত্রে আরেকটা ব্যাপার, তিনি সান ফ্রান্সিসকোর পাবলিক প্রসিকিউটর ছিলেন। এরপরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় স্টেট যেটা ক্যালিফোর্নিয়া স্টেটের অ্যাটর্নি জেনারেল ছিলেন। তারপরে উনি 2 বছরের মতো সেনেটর ছিলেন, তারপর তো ভাইস প্রেসিডেন্ট। এবং তিনি অত্যন্ত প্রসিকিউটরাল, তিনি খুব দক্ষ ডিবেটার। ফলে তিনি ট্রাম্পকে ডিবেটে মোকাবেলা করতে পারবেন দক্ষতার সাথে, অনেকে আশা করেন। হিলারি ক্লিন্টন চাইতে আরো বেশি বেটার পারবেন এটা। তবে তার পার্সোনালিটি সম্পর্কে, তিনি যখন এর আগে বাইডেন সহ প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার জন্য ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে গিয়েছিলেন, সম্ভবত 1টা বা 2টো প্রাইমারি পরে তিনি প্রত্যাহার করে নিতে হয়েছে। তার মানে ফান্ড পাচ্ছিলেন না, তার ক্যাম্পেইনের ভিতরে মানে নেতৃত্বের গোলযোগ হয়েছিল তার বোনের বিরুদ্ধে সেখানে, এবং পরবর্তী তিনি যখন ভাইস প্রেসিডেন্ট হয়েছেন এখানেও তার একটা বোন আছে একই প্যারেন্টসদের, সেই বোনের ইন্টারফিয়ারেন্সের অভিযোগ আছে ইত্যাদি। এবং তার পার্সোনালিটি নিয়ে অনেকের বক্তব্য আছে যে সেই কারণে তার ভাইস প্রেসিডেন্সিয়াল অফিস থেকে অনেকে দ্রুত একের পর এক চাকরি ছাড়িয়ে দিয়ে চলে গেছেন। ফলে যিনি যখন প্রেসিডেন্ট পদপ্রার্থী হবেন এই সমস্ত নেগেটিভ দিকগুলো আসবে। আরেকটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট হওয়ার পরে প্রেসিডেন্ট বাইডেন তাকে বিশেষ করে একটা দায়িত্ব দিয়েছিলেন একাধিক, সেটা হচ্ছে এই যুক্তরাষ্ট্রের দক্ষিণ অঞ্চলে মেক্সিকো বর্ডারের ওইদিকে জোরে সোরে মানে পাহারা দিয়ে, মানে জোরে সোরে ওই ইমিগ্রেন্টের যে ঢেউ, ইমিগ্রেশনের ইলিগাল ইমিগ্রেশন ঢেউ, সেটা বন্ধ করার জন্যে দক্ষিণের দেশগুলোর সাথে যোগাযোগ করা, এটা কিভাবে রোধ করা যায় সেটা হ্যান্ডেল করার জন্য তাকে বলা হয়েছে। এখানে সততার খাতিরে ফেয়ারনেস একটা বলা উচিত, আমি বেশি কথা বলে ফেলছি। সেটা হচ্ছে ভাইস প্রেসিডেন্টের আসলে তেমন পাওয়ার নেই, তাকে একটা দায়িত্ব দিয়েছে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দি ডে তিনি কিছু একটা কথাবার্তা বলুক না বলুক সেটা আবার প্রেসিডেন্টের অফিসের সাথে যোগাযোগ করতে হয়, ভিতরে তাদের অনুমোদন নিতে হয়। অনেক সময় তারা তাকে গুরুত্ব দেন না। গত বছর এক পর্যায়ে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস দুঃখ প্রকাশ করেছিলেন এবং সেটা পত্রপত্রিকা এসেছিল যে তিনি যখন
এক্সিকিউটিভ অফিস, প্রেসিডেন্টের হোয়াইট হাউসের নিচে দিয়ে পাশের বিল্ডিং পর্যন্ত যাতায়াতের পথ, সেখানে হোয়াইট হাউসের প্রেসিডেন্সিয়াল এবং ভাইস অফিসের কর্মকর্তারা কর্মচারীরা বসে থাকেন। তিনি যখন পাশ দিয়ে যান, কারো টেবিলের সামনে যান, তখন কোনো কর্মচারী ভদ্রতা করে তার জন্য উঠে দাঁড়ায় না। এইটা তাকে খুব ক্ষুণ্ণ করেছে। ফলে সেটাকে তার পার্সোনালিটি প্রবলেম কিনা জানি না, অথবা তিনি অশ্বেতাঙ্গ হওয়ার কারণে, ভাইস প্রেসিডেন্ট হওয়ার কারণে তাকে তুচ্ছতাচ্ছিল্য করেছিল কিনা এটা জানি না। ফলে নানা কথাবার্তা এগুলো উঠে আসবে এবং শেষ পর্যন্ত তিনি প্রেসিডেন্টের পদপ্রার্থী হিসাবে ডেমোক্রেটিক পার্টির নমিনেশন পেলেও কতটা জয় হতে পারবেন, এবং মাত্র মাসখানেক টাইম আছে অগাস্টের, আর নির্বাচনের মাত্র 3 মাস বাকি আছে। এইটা আর একটা প্রশ্ন, বিরাট প্রশ্ন। তবে একটা অন্তত, যে ভরাডুবির যে আশঙ্কা করা হয়েছিল সেনেট, হাউস এবং হোয়াইট হাউস তিনটা হারানো, কেউ কেউ আশা করছেন অন্তত হাউস ধরে রাখা সম্ভব হবে বাইডেন সরে যাওয়ার কারণে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ হাসান ফেরদৌস, আপনি সংযুক্ত হতে পেরেছেন বেশ কিছুক্ষণ আগেই, আমি দেখেছি। স্বাগত জানাচ্ছি আরেকবার আপনাকে। আমরা এই অংশটি ছোট করে রাখবো, কিন্তু আরেকটি প্রশ্ন আপনার থাকবে, সেটি হচ্ছে এরকম যে আমরা আলোচনা করছিলাম যে এটি একটি হিস্টোরিক নমিনেশন। অনেকখানি আমরা শুনলাম কেন, তার সামনে অনেক চ্যালেঞ্জ আছে, অনেক কথা আসবে। আমরা জানি যে সাবেক প্রেসিডেন্ট ওবামার সময় বার্তার, অর্থাৎ উনি এখানে জন্মগ্রহণ করেননি, উনি কাজেই প্রেসিডেন্টের জন্য পদপ্রার্থী হতে পারেন। এই ধরনের কথাও আমরা হয়তো শুনবো সামনে, এটি একটি ব্যাপার হতে পারে। কিন্তু ডেমোক্রেটিক পার্টির জন্যে, কামালা হ্যারিসের জন্যে হোয়াট ইজ নেক্সট ফর হার? আমরা এখন পর্যন্ত জানি যে মেজরিটি অফ দ্য সেনেট ডেমোক্রেট যারা আছেন তারা তাকে এন্ডোর্স করেছেন। অনেক ধন্যবাদ মহোদয়। আসসালামু আলাইকুম। আপনার চমৎকার পাঞ্জাবি দেখে একটু ঈর্ষা হচ্ছে, সেই ঈর্ষা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। তা হচ্ছে যে আমি মনে করি ডেমোক্রেটিক পার্টির জন্য এবং আমেরিকার জন্য খুব সুখবর এটা। মাথা রাখতে হবে যে আমরা বাইডেনকে বাই বলছি বটে, কিন্তু যেন না ভুলে যাই যে বাইডেন 21 শতকের সবচেয়ে সেরা প্রেসিডেন্টদের একজন। আমার বিবেচনায় মাত্র 3.5 বছরে এই লোকটি যা অর্জন করেছে, প্র্যাকটিক্যালি অন্য কেউ তা অর্জন করতে পারেনি। এটি কোভিড উত্তর অর্থনীতিকে তিনি শক্ত একটা খুঁটি দাঁড় করে দিয়েছেন। তিনি আমেরিকার সবচেয়ে প্রগ্রেসিভ ক্লাইমেট চেঞ্জ ইস্যু তিনি ইন্ট্রোডিউস করেছেন। অন অল মেজর ইস্যুস আমরা দেখি কমলা হ্যারিস একজন অত্যন্ত, প্রেসিডেন্ট বাইডেন এক অত্যন্ত সাকসেসফুল প্রেসিডেন্ট। ফলে তিনি সরে গেলেন, তার মানে না তিনি একজন ব্যর্থ প্রেসিডেন্ট। তিনি সরে গেলেন, তার কিছু কিছু ব্যক্তিগত বার্ধক্যজনিত সমস্যা, যার ব্যাখ্যা মোহাম্মদুল্লাহ ভাই চমৎকার ভাবে দিয়েছেন। ওয়াই কমলা হ্যারিস? খুব ভেরি সিম্পল রিজন। কমলা হ্যারিস ইজ দ্য প্রেসিডেন্ট ইন ওয়েটিং। তিনি গত 3.5 বছর ধরে ট্রেনিং এ আছেন। কিসের ট্রেনিং? যদি কোনো কারণে প্রেসিডেন্ট বাইডেন তার দায়িত্ব পালনে অসমর্থ হন বা মারা যান, তার জায়গায় আসবেন কে? কমলা হ্যারিস। কমলা হ্যারিস তো ওয়েট করেই, তাকে ওয়েটেড হওয়ার পরেই তিনি এই পজিশনে এসেছেন। ফলে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে না। তিনি কতটা যোগ্য, কোয়ালিফাইড, তা নিয়ে কোনো প্রশ্ন নেই। আপনারা শুধু ভাবুন, আমি এটাকে কাকে বলছিলাম, একজন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, একজন অ্যাটর্নি জেনারেল, একজন সেনেটর, এই মহিলা অসংখ্য রেপ ভিকটিমের পক্ষে কেস করেছেন। যখন তিনি ডিবেটে দাঁড়াবেন, একদিকে কমলা হ্যারিস যিনি রেপ ভিকটিমের পক্ষে কথা বলবেন, তার পাশে দাঁড়িয়ে থাকবেন কে? সেই লোক যে রেপের কারণে অভিযুক্ত হয়েছে, ফ্রডের কারণে অভিযুক্ত হয়েছে। একজন ফ্রড এবং একজন সেক্সুয়াল অ্যাসল্ট করা লোক তার পাশে দাঁড়াবেন। কি পাওয়ারফুল একটা অবস্থা ভাবুন আপনি। একদিকে কমলা হ্যারিস, অন্যদিকে একজন অসুস্থ দুর্বৃত্ত। এটা একটা দিক। 2 নম্বর দিক, কমলা হ্যারিস নারী। শুধু নারী নয়, তিনি একজন কৃষ্ণকায় নারী। আমেরিকায় প্রথম আমরা একজন কৃষ্ণকায় নারীকে প্রেসিডেন্ট পেতে যাচ্ছি। 2। 3 নম্বর মাথা রাখতে হবে যে কমলা হ্যারিস, তার বয়সটা 60 বছরও এখন হয়নি তার, এবং তিনি অসাধারণ বলতে পারেন। হি ইজ এ ওয়ান্ডারফুল ডিবেটার।
যে কারণে হেরে গেলেন, ছড়ে গেলেন বাইডেন, ঠিক সেই চেয়ারে যদি কমলা হ্যারিস বসেন এবং মাইকের সামনে কথা বলেন, আমার ধারণা যে ডোনাল্ড ট্রাম্প সাহেব, যিনি দুটো বাক্য স্পষ্ট করে বুঝিয়ে বলতে পারেন না, দুদণ্ড দাঁড়াতে পারবেন না। বিগেস্ট আরেকটা কথা বলিনি, কেন বাইডেনকে সরতে হলো, শুধুমাত্র বার্ধক্য কারণ না, তিনটে কারণ। প্রথম কারণ হচ্ছে পাবলিক ওপিনিয়ন পোল, জনমত জরিপ। জনমত জরিপে বাইডেন ক্রমান্বয়ে পিছিয়ে পড়ছিলেন। বাইডেনের প্রশ্ন ছিল, আমি সরে দাঁড়াবো, যে প্রুফ ইট টু মি, আমাকে প্রমাণ করো যে আমি সরে যাচ্ছি। তখন হোয়াইট হাউসে গেছেন আমাদের চাক শুমার, সিনেটের ডেমোক্রেট লিডার, এবং হাকিম জেফরিজ, কাগজপত্র নিয়ে, এই দেখো। তখন তার প্রশ্ন ছিল যে ঠিক আছে, আমি যদি সরে দাঁড়াই, কে আমাকে রিপ্লেস করতে পারবে? এই কথাটা এখন আসে, কে তাকে রিপ্লেস করতে পারবে? জনমত জরিপ আমরা কি পেয়েছি? আজকে নিউ ইয়র্ক টাইমসের ভালো চমৎকার জনমত জরিপ আছে, সর্বশেষ জনমত জরিপ। আমি আপনাকে বুঝিয়ে বলি, আমাদের জন্য ক্রুশিয়াল কি, জিততে হলে জিততে হবে 3টে স্টেটে জিততে হবে ডেমোক্রেট, এটাকে বলে ব্লু ওয়াল, পেনসিলভেনিয়া, মিশিগান, উইসকনসিন। এই ব্লু ওয়ালটা আমাদের পেতে হবে। আজকে যে জনমত জরিপ দেখতে পাচ্ছি আমরা যে বাইডেন ট্রাম্পের চেয়ে পেনসিলভেনিয়াতে 2 পয়েন্টে পিছিয়ে। সেই একই পেনসিলভেনিয়াতে হ্যারিস 1 পয়েন্টে পিছিয়ে, কমলা হ্যারিস 1 পয়েন্টে পিছিয়ে। ভার্জিনিয়াতে বাইডেন ট্রাম্পের থেকে 3 পয়েন্টে পিছিয়ে, হ্যারিস 3 পয়েন্টে এগিয়ে, হ্যারিস মানে কমলা হ্যারিস 5 পয়েন্টে এগিয়ে। এবং ন্যাশনালি কমলা হ্যারিস ট্রাম্পের থেকে মাত্র 2 পয়েন্টে পিছিয়ে আছে ন্যাশনালি, যা কিনা উইদিন মার্জিন অফ এরর। আপনারা জানেন মার্জিন অফ এরর 3 থেকে 5% হয়, তার মধ্যে কমলা হ্যারিস মাত্র 2 পয়েন্টে ন্যাশনালি পিছিয়ে আছেন। ফলে on national opinion polls she is the best candidate. Second factor, money. বাইডেনকে সরে যেতে হলো, তার বড় কারণ বড় বড় ডোনাররা একের পর এক অস্বীকার করা শুরু করেছেন। আপনারা জর্জ ক্লুনির কথা জানেন, জর্জ ক্লুনি বাইডেনকে পাশে রেখে 25 মিলিয়ন 30 মিলিয়ন তুলে দিয়েছেন। তিনি পত্রিকায় প্রবন্ধ লিখে বলেছেন যে বাইডেন শুড স্টেপ ডাউন, মানে বড় বড় ডোনাররা বলছেন যে ভাই তুমি সরে দাঁড়াও। আজকে কি হয়েছে, বাইডেন সরে দাঁড়াবেন এই কথা বলার পরে 12 ঘন্টা গেছে, এই 12 ঘন্টায় $30 মিলিয়ন বেশি তোলা হয়েছে, রেকর্ড পরিমাণ অর্থ। তার মানে ডেমোক্রেটিক বেস এনার্জাইজ হয়েছে। থার্ড ফ্যাক্টর, আপনারা মনে রাখবেন যে নির্বাচনে জিততে হলে সবসময় প্রয়োজন ইনস্টিটিউশনাল সমর্থন, প্রাতিষ্ঠানিক সমর্থন। তার কারণটা কি, প্রতিষ্ঠান আপনাকে ফিল্ডে, মাঠ পর্যায়ে সমর্থন দেয়। লক্ষ্য করে দেখবেন যে অলমোস্ট ইমিডিয়েটলি প্রায় সকল না হলেও অধিকাংশ সিনেটর এবং কংগ্রেস মেম্বার্স সমর্থন জানিয়েছে। একটু আগে ওবামার কথা বললেন, ওবামা কি বলেছে? ওবামা তাকে এন্ডোর্স করেছে, কিন্তু এইভাবে বলে এন্ডোর্স করেছে যে তাকে উইন করতে হবে, তাকে করোনেশন করা যাবে না, তিনি রানী হতে পারবেন না এসে, তাকে আমাদের কনফিডেন্সটা উইন করতে হবে। কিভাবে? সময় থাকলে আমি একটু বুঝিয়ে বলি কিভাবে। দুটো প্রক্রিয়ার কথা বলা হচ্ছে। এক, অলরেডি তো প্রাইমারিতে পসিবল নয়, কিন্তু সবাই তো ভোট দিয়েছে প্রাইমারিতে। প্রায় যে 4,000-3,900 ডেলিগেট আছে, তারা তো প্রাইমারিতে ভোট দিয়েছে, ভোট দিয়ে তো বাইডেনকে নির্বাচন করেছে, তাই তো? এখন আমি যদি বাইডেনকে সরাই, অটোমেটিক্যালি আমি হ্যারিসকে দিতে পারি না, কারণ একটা আমার শাসনতান্ত্রিক আইনগত বাধা আছে। ফলে কি লাগবে? বাইডেন, ওবামা প্রস্তাব করেছেন যে মিনি প্রাইমারিজ, বিভিন্ন রাজ্যে, সিলেক্টেড বিভিন্ন রাজ্যে আমরা নির্বাচন তো নয়, আমরা মিটিং করতে পারি, যে মিটিং এ দর্শকরা, আমাদের ডেমোক্রেটিক মেম্বাররা তাদের মতামত জানাবেন, লিসনিং ট্যুরের মতো। এটা একটা। আর 2 নম্বর, ওপেন কনভেনশন, কন্টেস্টেড কনভেনশন নয়। কন্টেস্টেড মানে যখন অনেকগুলি ক্যান্ডিডেট থাকে, আর এখানে ওপেন কনভেনশন, যে আমি দাঁড়ালাম, আমার পক্ষে কে আছে, তুমি আমাকে পছন্দ না করো, অন্য কেউ করতে পারো। তারপর ডেলিগেটরা ফ্রি, দে ক্যান চুজ এনিবডি দে ওয়ান্ট, বাট আমার তো মোটে ক্যান্ডিডেট একজন। আমি জানি আজকে ম্যারিয়াম উইলিয়ামসন তিনি অনুরোধ করেছেন, ভাই আমাকে ভোটটা দিও, তিনিও ডেমোক্রেটিক ক্যান্ডিডেট হিসেবে দাঁড়াবেন শিকাগোতে। কিন্তু আমরা সবাই জানি কি, যে অধিকাংশ সকল ডেমোক্রেট ক্যান্ডিডেট একটা জিনিস চায়,
আপনি আমি সবাই কি চাই? ট্রাম্পকে হারাতে। ট্রাম্পকে হারাতে হলে আমাদের কি প্রয়োজন? ইউনিটি। গত সপ্তাহে আমরা কি দেখেছি রিপাবলিকান কনভেনশনে? রিমার্কেবল ইউনিটি। হতে পারে ডিফেক্টিভ ক্যান্ডিডেট ট্রাম্প, কিন্তু তার দল তার পেছনে। কমপ্লিট ইউনিটি। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট উই নিড টু বিট ডোনাল্ড ট্রাম্প, টু বি ইউনাইটেড বিহাইন্ড কমলা হ্যারিস। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আরএনসি ব্যাপারে আমরা আলোচনা করিনি, অ্যাকচুয়ালি আমি আলোচনা করিনি, কারণ সময় সুযোগ হয়ে ওঠেনি বিভিন্ন প্রসঙ্গের কারণে। ইট ওয়াজ খামিকল। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি খুবই অবাক হয়েছি। বাট আমি বলবো ওয়েল অর্গানাইজ, ইয়েস, ব্যাড ক্যান্ডিডেটস, ব্যাড ইন্টেনশন, ব্যাড পলিসি, সব কিছুই ছিল সেখানে। এবং জেডি ভ্যান্সকে যেভাবে প্রমোট করা হয়েছে, যেভাবে উপস্থাপনা করা হয়েছে, সেটা জেডি ভ্যান্স না। জেডি ভ্যান্স ইজ এ ফ্রড। এবং আমার মনে হয় জেডি ভ্যান্স এটা হিতে বিপরীত হবে ট্রাম্পের জন্য। কারণ জেডি ভ্যান্স হচ্ছে চতুর এবং শ্রুড, এবং সে যে কোনো সময়ে ট্রাম্পকে রিপ্লেস করে ফেলতে পারে। এটা জেডি ভ্যান্সের মধ্যে আছে, ট্রাম্পের মধ্যে নেই। এনিওয়ে, আমার মনে হয় না হাবিব ভাই আপনি ঠিক ব্যাখ্যা দিচ্ছেন, তবে সেটা অন্য কথা। মূল কথা হচ্ছে যে এই কনভেনশনে রিপাবলিকান পার্টি অত্যন্ত একতাবদ্ধ ছিল। আমি আপনার সাথে মানে স্বীকার করছি যে তাদের ঐক্যটা দেখার মতো ছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দ্যাট ডাজ ম্যাটার, আই এগ্রি। ওকে, আমি বাংলাদেশ প্রসঙ্গে ফেরত যাব না, বাংলাদেশ প্রসঙ্গে যাব। এবং সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে আমার প্রশ্নটি থাকবে, বাংলাদেশের সুপ্রিম কোর্ট যেই কোটা সিস্টেমের যে কন্ট্রোভার্সিয়াল আমরা বলে থাকি, যে কি বলে বিতর্কিত যেই কোটা সিস্টেম বাংলাদেশ সরকার ঘোষণা করেছিল, সেটিকে তারা কমিয়ে এনেছেন এবং তাৎপর্যপূর্ণভাবে কমিয়েছেন। এই যে রুলিংটা আসলো সুপ্রিম কোর্ট থেকে, যারা স্টুডেন্ট যারা বিক্ষোভ করে যাচ্ছেন, এখনও তারা থামেননি, তারা করে যাচ্ছেন বিক্ষোভটি। তাদের যে ডিম্যান্ড আছে, তাদের ডিম্যান্ডের একটি অংশ ছিল কোটা সিস্টেমটিকে বাতিল করতে হবে, কোটা সিস্টেমই থাকতে পারবে না। দে ডিম্যান্ডিং দ্য এন্ড টু কোটা সিস্টেম। এই যে রুলিংটি আসলো, এটি কি স্যাটিসফ্যাক্টরি হবে বলে আপনি মনে করেন? না, ওরা কোটা সিস্টেম তুলে দেওয়ার জন্য আন্দোলন করেনি। কোটা সিস্টেমটি সংস্কারের কথা বলা হয়েছিল। সেটা হচ্ছে বহু বছর আগে কোটা চালু করে আস্তে আস্তে এটাকে সরকারি টোটাল যত চাকরি তার শতকরা 56% কোটাতে রেখে দেওয়া হয়েছিল। তার ভিতরে মুক্তিযোদ্ধাদের জন্য এবং মুক্তিযোদ্ধার সন্তানদের বা সন্তানদের জন্য টোটাল মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের জন্য 56%, আর হচ্ছে না 30%, আর বাকি অন্যান্য বিভিন্ন ক্যাটাগরির লোকদের জন্য আরো 26%। টোটাল 56% রিজার্ভ করে রয়েছে। তার মাত্র 44%। 100টা জব যদি থাকে, 44 জন হবে মেধার ভিত্তিতে নির্বাচন, আর ব্যক্তিগুলা কোটার ভিত্তিতে হবে। এইটা নিয়ে এর আগেও আন্দোলন হয়েছে। 18 সালে ওই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই সরকারি, শেখ হাসিনার সরকারি কোটা প্রথা তুলে দিয়েছিলেন কথাটা অনেকে বলে, কিন্তু এখানে হেরফের একটা কথা আছে। নবম থেকে মানে বাংলাদেশের চাকরির প্রথম থেকে 15তম বোধহয় ক্যাটাগরি আছে, 15টা বা 13টা ক্যাটাগরি সরকার তুলে দিয়েছিলেন। নবম থেকে 13th ক্যাটাগরি, এটা হচ্ছে মিড লেভেলের অফিসার থেকে সিনিয়র লেভেলের অফিসার পর্যন্ত। এর নিচের গুলো তুলে দেওয়া হয়নি, নিচের গুলো কোটা ঠিক ছিল। কিন্তু মানে যে সমস্ত শিক্ষিত ছেলেমেয়েরা আন্দোলন করে, তারা যে লেভেলে কাজ করবে সেটা হচ্ছে মিড লেভেল থেকে উপরের দিকে, ফলে ওইটা তুলে দিয়েছিল টোটালি। তুলে দেওয়ার পরে মুক্তিযোদ্ধাদের পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়েছিল হাইকোর্টে মামলা করার পরে হাইকোর্ট সেটাকে সরকারের ওই তুলে দেওয়াটাকে নাকচ করে দিয়ে 56%টাকে রেস্টোর করে দিয়েছিল। আবার ছাত্ররা আন্দোলন শুরু করেছে এবং তার বিরুদ্ধে মামলাও করেছে। আন্দোলন এইবারে এই আন্দোলন আকস্মিকভাবে এই আন্দোলন একেবারে তুঙ্গে উঠে গেল খুব দ্রুত। কতগুলো কারণে তুঙ্গে উঠলো। একটা হচ্ছে যে এই আন্দোলন শুধুই কি কোটার জন্য আন্দোলন, যেটা আপনি প্রিলিমিনারিতে বলেছেন দ্রব্যমূল্য বৃদ্ধি হয়তো একটা ফ্যাক্টর হতে পারে, কারণ অনেক কারণে। সেটা হচ্ছে যে একটা অভিযোগ হচ্ছে গত কয়েক বছরে মানে দেশে ডেমোক্রেটিক স্পেসটা কমে গেছে, মত প্রকাশের স্বাধীনতা ইত্যাদি এই সমস্ত এই ক্ষেত্রগুলো সংকুচিত হয়ে গেছে। এই এটা একটা অভিযোগ। আর একটা হচ্ছে পরপর 2 বা 3টে নির্বাচন নিয়ে
বেশ যথেষ্ট প্রশ্ন আছে, সেটাগুলো সুষ্ঠু এবং ফেয়ার নির্বাচন হয়নি। এই দুটো, তারপরে হচ্ছে যে সরকারি দলের লোকজন মানে তাদের দৌরাত্ম্য, লুটতরাজ ইত্যাদির যথেষ্ট অভিযোগ আছে। আর হচ্ছে যে ব্যাপক দুর্নীতির অভিযোগ। সম্প্রতি বেশ বড় বড় কয়েকটা দুর্নীতির খবর আমরা পেয়েছি। ফরমার আর্মি চিফ জেনারেল আজিজের দুর্নীতি, ফরমার র্যাবের চিফ, পুলিশের আইজি বেনজির নামে এক ব্যক্তি, তার দুর্নীতি, এটা শত শত হাজার হাজার কোটি টাকা। তারপরে আরো কয়েকজন আছে, মতিউর রহমান নামে একজন। এখন সর্বশেষ হচ্ছে প্রধানমন্ত্রী নিজে আবার সাংবাদিকদের সাথে না কার সাথে কথা বলার সময় বললেন তার ঘরে চাকর বাকর পর্যায়ের কি একজন কাজ করত, সেই লোকের 400 কোটি টাকার মালিক হয়ে গেছে। তিনি বললেন একটা লোক একদিনে 400 কোটি টাকার মালিক হয়নি, এক মাসে হয়নি, এমনকি এক বছরে সম্ভবত হয়নি। ফলে এইটা প্রধানমন্ত্রীর অফিসে মানে থেকে দুর্নীতি করছে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ একটা কথা আমি বলি, আমার বিশ্বাসের কথা বলি, পৃথিবীর কোন দেশের হেড অফ স্টেট বা গভর্নমেন্ট পুরোপুরি একটা হচ্ছে তার সার্বক্ষণিক নিরাপত্তা বলয় থাকেন, দুই পক্ষ হচ্ছে সার্টেন কিছু লিমিটেড জিনিস ছাড়া, বাথরুম করা ছাড়া, স্ত্রীর সাথে সেক্স করা, এই সমস্ত কিছু ছাড়া, এবং সম্ভবত হাইলি কনফিডেন্সিয়াল 2-4টা ব্যাপার ছাড়া তাদের সমস্ত কার্যকলাপ, কার সাথে দেখা করছে, কার সাথে কি বলছে, এই সমস্ত কিছু বিভিন্ন ইন্টেলিজেন্স পক্ষ থেকে এগুলা রেকর্ড করা হয়। আমাদের দেশে তো করাই হয়। ফলে সেইখানে এত কিছু হয়ে গেল, একটা লোক 400 কোটি টাকা ওই ভবনে কাজ করে, ওনারা কেউ কোনো ইন্টেলিজেন্স ধরতে পারলো না বা তাকে জানালো না, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এই সমস্ত কারণে দেশে যে অসন্তোষ জমা হয়েছিল, সেই অসন্তোষের পরিপ্রেক্ষিতে এবং বিএনপি এর আগে আন্দোলন করে চেষ্টা করেছে এই সরকারের বিরুদ্ধে দাঁড়াতে পারেনি, তাদেরকে দমন করতে পেরেছে, পেছনে বিএনপি জামাত এদের তো নিশ্চয়ই ইন্ধন আছে, এরা তো আবার তাদের খুঁটি শক্ত করতে, তারা পিছন নিশ্চয়ই উস্কানি দিয়েছে, ফলে এটা দ্রুত ছড়িয়েছে। কিন্তু তারপরেও এটা ছড়াতো না। প্রথম কথা হচ্ছে কিছু অসংলগ্ন কথাবার্তা নেতাদের পক্ষ থেকে। তারপরে ওরা যখন একটু আন্দোলন শুরু করলো, বাংলাদেশের এক মন্ত্রী তিনি বললেন আমাদের ছাত্রলীগই যথেষ্ট, ছাত্রলীগ ওদের উপরে আক্রমণ করলো। এবং এইটার জন্য কেউ ভুয়া প্রচার করছে এটা বলার সুযোগ নাই, কারণ এটা একেবারে অডিও ভিডিও স্টিল ছবি এত আছে, এত অসংখ্য, এটা একেবারে প্রমাণ করার কোনো দরকার নেই। এই একটা, তারপরে একটা ছেলে এইভাবে হাতে, সে যে দলেরই হোক, জমাতেরই হোক, এবার হাত ধরে দাঁড়িয়ে আছে, তাকে একেবারে টিএনএন স্কোয়ারের মতো ওই যে ট্যাঙ্কের উপরে উঠেছিল বেইজিং এ 15-20-25 বছর আগে, তাকে গুলি করা হয়েছে, তার মানে 30 বছর আগে। এইখানে এক জায়গায় প্রকাশ্য দিবালোকে সকলের সামনে, সে কোনো থ্রেট না, তার হাতে কোনো অস্ত্র নাই, তাকে প্রকাশ্য দিবালোকে গুলি করছে। এবং পুলিশ যে বিভিন্ন জায়গায় স্ট্রেট শুট করছে এবং কাঁদানে গ্যাস ছুড়ে, মানে ওয়াটার ক্যানন ছুড়ে, জনতা নিয়ন্ত্রণে অন্যান্য সুযোগ থাকা সত্ত্বেও এগুলা না করে এগুলা করেছে। সমস্ত কিছু মিলিয়ে ভয়ঙ্করভাবে এটা দ্রুত ছড়িয়ে পড়লো এবং ছড়ানোর পরে 2-4টা 5টা 10টা মারা যাওয়ার পরে তাৎক্ষণিকভাবে সরকার বলতে পারতো স্টপ ইট, স্টপ করে সমস্ত প্রতিকারমূলক ব্যবস্থা নিয়ে এটা করতে পারতো। তাও তারা করলো না। না করার পরে এরপরে এই মানে অপোজিশন, এই আন্দোলনের ভিতরে দুর্বৃত্তরা ঢুকে রেখেছে, অন্যান্যরা ঢুকেছে, তারা নিজেরা হয়তো উস্কানিতে পড়েছে বা উত্তেজনা বশত বিভিন্ন জায়গায় জ্বালাও পোড়া ইত্যাদির কারণে রাষ্ট্রের, দেশের হাজার হাজার কোটি টাকার প্রত্যক্ষভাবে ক্ষতি হয়েছে, পরোক্ষভাবে অর্থনীতির হাজার হাজার টাকা ক্ষতি হয়েছে এবং দেশে সরকারের মানে রীতিমতো একটা ভিত নড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। এইটা থেকে শিক্ষা নিয়ে যদি সরকার প্রতিকারমূলক ব্যবস্থা, একটা হচ্ছে তাদের ছাত্র সংগঠন বা কোনো অঙ্গ সংগঠন যেন আইন নিজের হাতে তুলে না নেয়, এইটার ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে হবে। দুর্নীতি দমনের জন্য স্পষ্ট ব্যবস্থা নিতে হবে, ডেমোক্রেটিক স্পেস অবশ্যই বাড়াতে হবে এবং আরো কিছু কিছু ব্যবস্থা। এবং দেশের সুশীল সমাজকে এতদিন যে গালমন্দ করা হয়েছে, সুশীল সমাজের সরকার বিরোধী অংশ যারা আছে তাদের, এমনকি মুক্তিযুদ্ধের পক্ষে তারা নিজেদের করলেন, মুক্তিযুদ্ধের পক্ষেরও সরকারের সাথে নেই এরকম যারা আছে তাদেরকেও সরকারের পক্ষ থেকে গালমন্দ করা হয়। এগুলা থেকে সরে না আসলে এইবারে যদি দমন করা সম্ভব হয়ে থাকে, কিন্তু শেষ পর্যন্ত
মানে এইটা নিয়ে একটা সমস্যা। এবং আচ্ছা, তারেক জিয়া লন্ডনে বসে একটা ভাষণ দিয়েছেন, আমি তিনিও জনগণকে এই সরকারকে ফেলে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন, আমি নিজ কানে সেটা শুনেছি। জি, ধন্যবাদ আপনাকে। আমি আসছি, আমরা বেশ কিছু কথা শুনলাম হাসান ফেরদৌস সৈয়দ মাহমুদুল্লাহর কাছ থেকে। যে ক্ষোভ দিনে দিনে বছরের পর বছর জন্ম নিয়েছে, যেটি এই বিক্ষোভটি শুরু হয়েছে কোটা সিস্টেমের বিরুদ্ধে, কিন্তু অনেকে মনে করে থাকেন যে গত জানুয়ারিতে যে ইলেকশনটা হয়ে গেল এটি একটি সাজানো ইলেকশন ছিল। যাদের বয়স 18 বছর বা তার একটু বেশি, তারা ইলেকশনে ভোট দিতে পারেননি, এরকম ক্ষোভ অনেকেই নতুন প্রজন্মের যারা আছেন তাদের মধ্যে আছে। স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা বাংলাদেশে একটি বড় অন্তরায় বলে অনেকেই মনে করে থাকেন। এমনও শুনেছি যে কোনো মন্ত্রী বা আওয়ামী লীগের ছাত্রলীগের বড় শীর্ষস্থানীয় কোনো নেতা যদি কোনো বক্তব্য দিয়ে থাকেন এবং সেটা ফেসবুকে থাকে, সাধারণ কেউ যদি যে হাহা একটু দিয়ে রিমার্কস দেন, তাকে এনএসআই অথবা ডিজিএফআই অথবা গোয়েন্দারা খুঁজে বের করে ধরে নিয়ে এসে উত্তম মধ্যম দেন। তারপর অনেকে আছেন বলে থাকেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে ছাত্রলীগ তাদের দৌরাত্ম্য এমন একটি পর্যায়ে গেছে যেটা একটি অসহনীয় পর্যায়ে। তার উপর যোগ হয়েছে এই যে মুদ্রাস্ফীতি, তার উপর যোগ হয়েছে বেকারত্ব এবং বিশাল দুর্নীতির ব্যাপার একের পর এক বের হয়ে আসছে। এই যে ছাত্রদের যে বিক্ষোভটি, সেটি কোটা সিস্টেমের বিরুদ্ধে হলেও অনেকে এখন বলছেন এটি অ্যান্টাই গভর্নমেন্ট ডেমনস্ট্রেশনে পরিণত হয়েছে। আপনি কি তাই মনে করেন? হাবিব ভাই, মাহমুদুল্লাহ ভাই কিন্তু খুব সুন্দরভাবে পয়েন্ট বাই পয়েন্ট বুঝিয়ে বলেছেন যে আন্দোলনটা কিভাবে কোটা থেকে একটি সুন্দরতর গ্রহণযোগ্য বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে। আন্দোলনটা আপনি ঠিকই বলেছেন, কোটা হলো কি ট্রিগার, কোটার সমস্যা ট্রিগার, কিন্তু আসলে ডিমান্ডটা হচ্ছে এমন একটা বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা ভোট দিতে পারবো, যে বাংলাদেশে আমরা স্বাভাবিক জীবন যাপন করতে পারবো, যে বাংলাদেশে আমরা দুর্নীতির জন্য প্রতি পদে পদে আক্রান্ত হব না, যে বাংলাদেশ স্বপ্ন আমরা দেখেছিলাম ৭১-এ, সেই বাংলাদেশের স্বপ্ন নিয়েই কিন্তু এই আন্দোলনটা। এখানে একটা কথা যুক্ত করি মহোদয়ের সাথে, উনি ব্যাখ্যা করেছেন বটে, কিন্তু আমার একটা ভিন্ন ব্যাখ্যা আছে। কেন সরকার ব্যর্থ হলো এই সাধারণ দাবিটাকে গ্রহণ করে সমস্যা সমাধান করতে? কেন ব্যর্থ হলো? মূল কারণ কি জানেন? এটা হচ্ছে ক্ষমতার ঔদ্ধত্য, অ্যারোগেন্স অফ পাওয়ার। 15-20 বছর ধরে আমরা ক্ষমতায় আছি, আমাদের গায়ের লোমটাকে স্পর্শ করতে পারিনি, আর তোমরা ছাত্ররা আমাকে স্পর্শ করবে? তোমাদের জন্য তো আমার ছাত্রলীগই না। এই যে ক্ষমতার ঔদ্ধত্য, পৃথিবীর সর্বত্রই কিন্তু যখন কোনো দল দীর্ঘদিন ক্ষমতা থাকে তার মধ্যে এই ঔদ্ধত্যটা গ্রো করে। পৃথিবীর সকল সাম্রাজ্য, রোম সাম্রাজ্য, পার্সিয়ান সাম্রাজ্য, সোভিয়েত সাম্রাজ্য, সবই কিন্তু পতন ঘটেছে এই ঔদ্ধত্যের কারণে। আমরা ঔদ্ধত্যের দ্বার সীমা পৌঁছেছি। একটু আগে মাহমুদুল্লাহ ভাই এবং আপনিও দুর্নীতির কথা বলেছেন। দুর্নীতি আসলে কি আপনারা কি জানেন? যে আমাদের আজকের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে 60%-এর বেশি হচ্ছে গিয়ে ব্যবসায়ী, রাজনীতিবিদ নয়। প্রথম টার্মের ব্যবসায়ী। ব্যবসায়ীরা কেন রাজনীতিবিদ হয়? কারণ রাজনীতির হচ্ছে গিয়ে তাদের ব্যবসার চেয়েও অনেক বড় ব্যবসা। 10 টাকা ইনভেস্ট করব, 25 টাকা তুলে নিয়ে আসবো। এই যখন বাংলাদেশের অবস্থা, যে বাংলাদেশে আমার জন্য, আমি যদি মধ্যবিত্ত হই, দরিদ্র হই, আমার বাবার পয়সা নেই, আমার বাবার আমাকে পুশ করার ক্ষমতা নেই, আমি উঠবো কি করে? আমি দাঁড়াবো কি করে? এই হচ্ছে সেই প্রতিবাদ। আমাকে পা রাখতে দাও, এই দেশটা আমার। এই দেশে আমাকে তুমি রাজাকার এই তকমা ধুলিয়ে আমাকে তুমি আমার মুখ আটকে রাখতে পারবে না। আর আসলে রাজাকার কে? আজকের এই 70 বছর পরে, বাংলাদেশের 50 বছর পরে রাজাকার আসলে কে? সেই তো রাজাকার যে বাংলাদেশের অর্থনীতি নিয়ে ছিনিমিনি খালে, সেই তো রাজাকার যে 1000 কোটি টাকা বিদেশে পাচার করে, সেই তো রাজাকার যে 400 কোটি টাকা মালিক হয় পিয়ন হয়ে, সেই তো রাজাকার। তাকে ধরছি না কেন আমরা? সেই তো রাজাকার যে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে অর্থনীতি বিষয়ক উপদেষ্টা হয়, অথচ 1000 কোটি টাকার ঋণ খেলাপি করে সে।
তারাই তো প্রকৃত রাজাকার। ফলে যদি রাজাকারের কথা বলতে হয়, তোমরাই রাজাকার যারা ক্ষমতায় আছো। আমি বলবো তোমরাই রাজাকার যারা ক্ষমতায় আছো, কারণ তোমরা আমাদের মূল্যবোধকে ভুলুণ্ঠিত করেছো। যে মূল্যবোধ দিয়ে আমরা যুদ্ধ করেছি, সেই মূল্যবোধকে ভুলুণ্ঠিত করেছো। আমাদের স্বাধীনতার প্রধান যুক্তি কি ছিল? গণতন্ত্র। আপনি বললেন ভোট দিতে পারি না, ভোট দেবার ক্ষমতা আমার নেই। এই বাংলাদেশ চেয়েছিলাম আমরা? না। ফলে যে আন্দোলন দেখলাম, এই আন্দোলন সেই ক্ষোভের একটা বহিঃপ্রকাশ। এখন শেষ করতে হবে যে এরপরে কি হবে। আপনারা দেখেছেন ছাত্ররা খুব স্পষ্ট দাবি দিয়েছে, ভেরি স্পেসিফিক। আমি আপনাদের পড়ে শোনাই, হয়তো আপনারা অনেক দেখেননি দাবিগুলি। 1 নম্বর দাবি, সকল মৃত্যুর বিচার বিভাগে বিচার। মৃত্যুর বিচার প্রায় 133 জন, বিবিসি বলছে হয়তো বেশি। এই সরকারের হাতে, সরকারের গায়ে, সরকারের মাথায় 133 জন মানুষের, বালকের, নারীর রক্ত, তার বিচার। 1 নম্বর। 2 নম্বর, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার। একটু আগে আপনারা বুঝিয়ে বললেন প্রধানমন্ত্রী কি বলেছেন, সেই বক্তব্য প্রত্যাহার। 3 নম্বর, সড়ক পরিবহন মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। ওবায়দুল কাদের সাহেব কি বলেছেন আপনারা জানেন, মোহাম্মদুল ভাই একটু বুঝিয়ে বললেন, প্রত্যাহার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মুক্তি, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, 4 জনকে বলা হচ্ছে তাদের মুক্তি। একজনকে দেখতে পাচ্ছি আজকে আমরা, তাকে চোখ বেঁধে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, চোখ বেঁধে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। দ্রুত ইন্টারনেট সেবা চালু ও ক্যাম্পাসে, মোস্ট ইম্পর্টেন্ট আমার জন্য, ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা। এই কেমন দেশ, যে দেশে সরকারের পক্ষ থেকে বলা হয় যাও ছাত্রলীগের ছেলেরা তোমরা যে পেটাও, লাইসেন্স তোমাকে দিলাম আমি। আর আমরা টেলিভিশনে বসে, আমি শুনেছি, পত্রপত্রিকা দেখেছি, তাকে ডিফেন্ড করছি, তাকে ডিফেন্ড করছি। এই যুক্তিতে এরা সব স্বাধীনতার পক্ষের শক্তি। এই যুক্তিতে আই ডোন্ট বাই ইট, আই ডোন্ট বাই ইট। আমি বিশ্বাস করি যে এই ঘটনার পরে হয়তোবা একটি পরিবর্তিত সুন্দরতর বাংলাদেশ নির্মাণ শুরু সম্ভব হবে। আশা তো আমরা করতেই পারি, সেটা খুব একটা বড় চাহিদা নয়, বড় খুব একটা আশা নয়, যেটা পূরণ করা সম্ভব নয়, দরকার সদিচ্ছার। আপনাদের দুজনের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, আপনারা দুজনেই ভালো থাকবেন। ধন্যবাদ। বলার অনেক কিছু ছিল, কিন্তু যে দাবিগুলোর কথা আমরা শুনলাম সেটা খুবই সামান্য। সরকারের যদি সদিচ্ছা থাকে এটি পূরণ করা কোনো অসম্ভব নয়, কিন্তু সদিচ্ছা কি আছে কিনা সেটিও দেখার বিষয়। 4-5 দিন হয়ে গেল ইন্টারনেট সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আর কতদিন এই অবস্থা চলবে আমরা জানি না, কিন্তু চোখ রাখছি, থাকবেন আমাদের সাথে। বিদায় নিচ্ছে এখনকার মতো। শুভরাত্রি।